শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৪৩। আমি শীতলকে বিয়ে করতে চাই, কবে কখন জানি না, তবে সেই বউ হলে আমার বউ হবে। অকপটে বলা শুদ্ধর কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। এ ছেলে কি বলে এসব? বলা নেই কওয়া নেই, ডিরেক্ট বিয়ে। তাছাড়া এরা ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, মারামারি করে, সুযোগ খুঁজে বেড়ায় কে কাকে বকা খাওয়াবে। কিছুদিন আগেও শুদ্ধ শীতলকে চেলাকাট দিয়ে মারলো। মার খেয়ে শীতল শুদ্ধের সিগারেট খাওয়া ছবি সবাইকে দেখালো। মরা কান্না কেঁদে সীতারা শুদ্ধকে না বকা অবধি থামলই না। কথা খোঁচাখুচি করার ব্যাপারটা না হয় বাদই রইল। তাহলে কিভাবে কি? নাকি দুজনে মিলে প্রাঙ্ক করছে? আজকালকার ছেলেমেয়েরা যা বিচ্ছু, হার্ট অ্যাটাক করার মতো কাজ কারবার করে বলে প্রাঙ্ক। এজন্য আগ বাড়িয়ে কিছু না বলে সকলের আগে ঘটনা বোঝার চেষ্টা করছেন। তবে শুদ্ধর কথা শুনে শিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। একথা শুনে শুদ্ধ ফিসেল হেসে ভুল সংশোধন করে দিল। হুম, একটু ভুল হলো যে ছোট আম্মু। হ্যাঁ, আমরা ভাই বোন, তবে চাচাতো ভাই বোন। আর চাচাতো ভাই বোনের বিয়ে স্বয়ং ইসলাম ধর্মে জায়েজ আছে। যা ধর্মে জায়েজ, সেখানে বাড়তি কথার কারণ দেখছি না। ধর্ম নিয়ে যখন এতই জ্ঞান রাখো, তাহলে সম্পর্কে জড়ালে কেন? ধর্মে কি বলা নাই প্রেম ভালোবাসা হারাম? কাউকে মন থেকে ভালোবাসা হারাম না, বরং অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে যাওয়া হারাম। মন থেকে কাউকে ভালোবেসে বিয়ে করতে চাওয়া হারাম না, বরং গোপনে প্রেমের নামে স্পর্শ করাটা হারাম। আমি সেসব কিছুই করিনি, বরং হারাম কিছু যেন না ঘটে, তাই আজকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখছি। কেমন সাধু তা তো চোখেই দেখলাম, আমি না দেখলে? শিমিনের কথা আটকে গেল। উনি ফোঁস করতে করতে অন্যদিকে তাকালেন। রাগে শরীর জ্বলে যাচ্ছে ওনার। তবে ভাসুরের সামনে উনি থামলেও শুদ্ধ থামল না। সে অকপটে উত্তর দিল, কি দেখেছো? ও, জড়িয়ে ধরেছিলাম তোমার মেয়েকে, এটা বুকে জায়গা দিয়েছি। তবে আমার মনে কোনো নোংরা চিন্তা ছিল না। আর না হাতের স্পর্শে ছিল অবাধ্যতা। হয়তো ভাবছো তুমি দেখেছো বলে আমি সবাইকে জানালাম, তা কিন্তু নয়। বরং আজ ঈদের দিন আমার গোপন ভালোবাসা উন্মুক্ত করেছি ওর জন্য। কেন জানো? কারণ তোমার মেয়ে সালামি হিসেবে আমাকে চেয়েছে, আমার টাকা নয়। তার চাওয়াটুকুকে পূরণ করতেই আজই আমি বিয়ের কথা জানালাম। কারণ লুকোচুরি প্রেম করার মতো ধৈর্য আমার নেই। আর ধৈর্য নেই বলেই তোমার হাঁটা চলার শব্দ শুনেও আমি ওকে বুক থেকে সরাইনি। ভদ্র সেজে দাঁড়িয়ে যায়নি তোমাকে দেখে। যদি সেরকম ইচ্ছে থাকতো তবে ধরতে পারতে না তুমি, যেমনটা এতদিন পারোনি। এ কথা বলে শুদ্ধ থেমে সায়নের দিকে তাকালো। তবে তার এই তাকানোর মানে কেউই বুঝলো না। আর বুঝলো না বলেই এবার সিরাত মুখ খুললেন। মানলাম ধর্মে জায়েজ, তবুও মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধারলাম মনে পড়ছে না। আর তোমরা বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, আমাদের। একথা শুনে পুনরায় শিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না। আমি মানি না তোমাদের সম্পর্ক, ব্যাস। সেটা তোমার ব্যাপার, জানানোর দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। পথ বেছে নেবে মানে? মানে হলো এটাই যে তুমি যা ভাবছো একদম তাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পক্ষের কথা শুনছিলেন সারাফাত চৌধুরী। ছেলের কথার ভঙ্গিমা বলে দিচ্ছে সে এই ব্যাপারে ভীষণ সিরিয়াস। তবে যাকে নিয়ে এত কথা হচ্ছে তার মতামতও জানা দরকার। তাই উনি হাত উঠিয়ে সবাইকে থামতে বললেন। তারপর শুদ্ধর পেছনে লুকিয়ে থাকা শীতলকে ডাকলেন, মা এদিকে এসো। ওনার ডাক শুনে শীতল ইঁদুরের মতো উকি দিয়ে বলল, যেতে গেলে আম্মু খপ করে ধরে খুব মারবে। তুমি বলো, আমি শুনছি। শুদ্ধ কি কোনো কারণে তোমাকে ফোর্স করেছে? কোনো কিছু নিয়ে ভয় দেখিয়ে এসব বলাচ্ছে? নাকি দুজন প্ল্যান করে আমাদের সাথে প্র্যাঙ্ক করছো? সারাফাত চৌধুরীর কথা শুনে শুদ্ধর ভ্রুকুচকে তাকালো। ফোর্স? এখানে ফোর্সের কথা কোথা থেকে এলো? ফোর্স করলেই মানবে এত সরল নয় নিশ্চয়ই চৌধুরী কন্যা। যেখানে সে নিজেই চুমুটুমু খেয়ে শরীরে জীবাণু ছড়িয়ে একা একাই তার নামে গায়ে কলঙ্ক টলঙ্ক মেখে একাকার করে ফেলেছে, সেখানে সে নাকি ফোর্স করবে? হাস্যকর। তবে শুদ্ধ আর কথা বাড়ালো না। শীতলের মুঠোই থেকে পাঞ্জাবি ছাড়িয়ে হাতটা টেনে সামনে দাঁড় করিয়ে দিল। আর মুখে বলল, প্রাপ্তি আর মুক্তি তোর হাতে, যা করবি ভেবে করিস। শীতল ভয়ে ভয়ে তাকালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের দিকে, এরপর সারাফাত চৌধুরীর দিকে। তবে কানে একই সুর বাজতে থাকলো কিছুক্ষণ আগের বলা শুদ্ধর কথা। এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস, তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এই জন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে
অন্য মেয়েকে নিয়ে বাসর ঢুকবো আমি। একথা স্মরণ করতেই মনে হলো কেউ যেন তার কলিজায় ভয়াল থাবা বসালো, রক্তাক্ত করে দিল বক্ষপাশ। আর আক্ষিপট অশ্রুসলকে গড়াতে লাগলো। শুদ্ধর দিকে একবার তাকাতে গিয়ে সায়নের দিকে নজর পড়ল। চাহনিতে যেন বলছে, ও ভাইয়া বাঁচাও। সায়ন বোনের চাহনি বুঝে 2 কদম এগিয়ে এলো। মাথায় হাত রেখে গুরুগম্ভীর সুরে জিজ্ঞাসা করলো, শুদ্ধর নামে কবুল পড়বি, কাজী রাখবো? শীতল মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মৃদুভাবে মাথা নাড়ালো কেবল, অর্থাৎ রাজি। তা দেখে সায়ন বোনের মুখ উপরে তুলে সুস্পষ্টভাবে বলে বসল, ভালোবাসলে সর্বসম্মুখে ভালোবাসা প্রকাশের সৎসাহস থাকতে হয়। যদি না থাকে, সেই ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই আমি যেমন তোর বোনকে ভালোবাসি, পুরো পৃথিবীর সামনে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি, আমি স্বর্ণকে ভালোবাসি, বিয়ে ওকেই করব, তবে সে হবে চৌধুরী বাড়িদের বড় পুত্রবধূ। আমার বিশ্বাস হাত বাড়ালে আমার স্বর্ণও এগিয়ে আসবে। প্রয়োজনে আমার বাড়ানো হাত ধরতে সে এই বাড়ি ছেড়ে দেবে। তাহলে তুই আমাদের বোন হয়ে ভালোবাসা প্রকাশে ভয় পাচ্ছিস কেন? একবার শুনিয়ে দে, তুই হবি সোয়েব শুদ্ধর হবু বউ। সায়নের এ কথা শুনে সকলে যেন আরেকবার আকাশ থেকে পড়লেন। শুদ্ধর সঙ্গে শীতলের কথা মানলেও সায়ন শয়নের কথা মানতে পারলেন না কেউই। থমথমে মুখে তাকিয়ে রইলেন সকলে। এটা সম্ভবই নয়, কারণ লোক সমাজে ওনাদের চলতে ফিরতে হয়। যখন বাইরের সবাই জানবে, তখন কিছুই বলার আগে ভাববে বাড়িতে নিশ্চয়ই অঘটন ঘটেছে। নতুবা এক ভাইয়ের ছেলেদের সঙ্গে আর এক ভাইয়ের 2 মেয়ের বিয়েই বা দেবে কেন? দিলে একজনের দিক, তাই বলে দুজনের? এমন না যে চৌধুরীরা খারাপ কিংবা ছেলেমেয়েরা খারাপ যার জন্য বিয়ে আসে না। বিয়েতে অহরহ আসে। যদি আসে তাহলে বাড়িতে কেন আত্মীয়তা করতে হবে? মধ্য কথা, ছেলেমেয়েরা যদি এতই সাধু হয়, তাহলে বাইরে আত্মীয়তা করতে সমস্যা কোথায়? নাকি মেয়ে দুটো চরিত্রে দোষ আছে? যদিও তারা নিষ্পাপ হয়, তাহলে কি ছেলে দুটোর মাঝে ঘাপলা আছে? নতুবা সচরাচর এমন তো দেখা যায় না। এসব প্রশ্নকে সাইডে রেখে এটা যদি বলা হয় তারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এটা কি গ্রহণযোগ্য? তাও কি হাসাহাসির কারণ পেয়ে বলবে, আজকাল চৌধুরী নিবাসে পরিকল্পনা করে ভালোবাসাবাসি চলে। এসব কথার কে জবাব দেবে? এদিকে স্বর্ণ চুপ করে তাকিয়ে আছে সায়নের মুখ পানে। দেখছে একজন অধৈর্য প্রেমিক পুরুষকে, দেখছে তার প্রতি অগাধ বিশ্বাস বুকে নিয়ে আধা পাগলকে, যাকে এতদিন বুঝিয়ে সুঝিয়ে রাখলেও আজ সে অঘটনটা ঘটিয়ে ফেলেছে। আচ্ছা, সে কি আন্দাজ করতে পারছে তার কথায় এখন সব সম্পর্কের বাঁধন নড়বড়ে যেতে পারে? শুদ্ধ শীতলের পূর্ণতার মাঝে অপূর্ণতার শক্ত দেওয়াল হয়ে ওঠার কারণও হতে পারে। এদিকে সায়নের কথা শেষ হতেই শিমিন 2 পা পিছিয়ে গেলেন। অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে রইলেন মেয়েদের দিকে। তারা জানে আজ তারা তাদের মাকে গোহারান হারিয়ে দিয়েছে। এটাকে শুধু হারিয়ে দেওয়াই বলে না, বলে একেবারে শিরদাঁড়া ভেঙে দেওয়া। গোপনে থাকা আতঙ্ক অবশেষে সত্যি হয়ে গেল। ওনাকে পেছাতে দেখে স্বর্ণ এগোতে উনি হাত উঠিয়ে বারণ করলেন। আর কিছু বলারও নেই, শোনারও নেই। মেয়েরাও এখন অনেক বড় হয়ে গেছে, নিজেদের পথ নিজেরাই বেছে নিতেও শিখেছে। এবার তাহলে ছুটি নেওয়ার পালা। যদিও ছুটি বলে না, এটাকে বলে চুপ করে পালিয়ে যাওয়া। উনি কিছুক্ষণ থম মেরে লালবর্ণ চোখে তাকালেন শাহাদাত চৌধুরীর দিকে, তারপর আঁচলেই চোখ মুছে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এতদিন তোমার সঙ্গে যেতে রাজি হইনি, এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি। আজ যেতে চাচ্ছি, সঙ্গে নেওয়া সম্ভব হলে নিও, নয়তো একেবারে 3 তালাক দিয়ে আমাকে মুক্ত করে দিও। যদি তাও না পারো, তবে আমার দাফনের জন্য তৈরি থেকো। শিমিনের কথা শুনে শাহাদাত চৌধুরী কথার খেই হারিয়ে ফেললেন। শুধু অবাক চোখে তাকিয়ে রইলেন সহধর্মিণীর দিকে। এজন্য অচেনা কেউ। এতগুলো বছরে উনি জেনে এসেছে শিমিনের কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীতে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে পৃথিবী আর সুখ দুটোকেই শিমিন অনায়াসে বিসর্জন দিয়ে দিচ্ছে। দাফন করা, তালাক দেওয়ার কথা বলতে একবারও বুক কাঁপল না? মনে পড়ল না সামনে দাঁড়ানো মানুষটা সহ্য করতে পারবে কিনা? এদিকে শুদ্ধ সায়ন আর দরজায় দাঁড়ানো রুবাব যেন বাঘহারা। তারা কল্পনাও করতে পারেনি তাদের নরম সরম ছোট আম্মু এ কথা বলতে পারে। কিন্তু এই ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে দেখে এবার সায়ন এগিয়ে এলো। সিনা উঁচু করে সরাসরি শিমিনকে বলল, এতটাই অযোগ্য আমরা? শিমিন জবাব দিল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়নও তখনও গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞাসা করল,
যতক্ষণ না আমাদের অপরাধ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে ততক্ষণ বাড়ি ছাড়ার কথা মুখে এনো না। কেন মানবে না? কি অপরাধ আমাদের স্পষ্ট করে জানাও। শিমিন চলে যেতে নিলে এবার স্বয়ং সীতারা চৌধুরী শিমিনের মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙুল তুলছিস আমার ছেলেদের দিকে? ঠিক কোন কারণে মানতে পারবি না? আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? আমার সমস্যা একটাই, আমি খারাপ মা, আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুজনই বিপথে যেত না। আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাটার পথ খুলে দিত না। আমার ছেলেরা তোর পথের কাঁটা? বিপদ? কি বোঝাতে চাচ্ছিস তুই? এতদিন তো তোরা আমার সন্তান বলে কিছু ছিল না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করেছিস? যা ভাববে তাই। আজ থেকে ধরে নাও আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটোর দায়িত্ব দিয়ে গেলাম, যা ইচ্ছে করার করো। যে মেয়েরা মায়ের কথা ভাবে না, আমিও তাদের কথা ভাববো না। একথা বলে শিমিন যাকে সরিয়ে চলে যেতে নিলে শীতল মায়ের আঁচল টেনে ধরলো। মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে দুদিনের ভালোবাসা পায়ে পিষে চলা আমার সঙ্গে? একথা শুনে শীতল থমকে গেল। ঠোঁট ভেঙে কেঁদে ফোপাতে ফোপাতে বলল, মেনে নাও না আম্মু, আমরা চারজনে অনেক। শীতলের কথা শেষ করতে পারল না, তার আগে শিমিন সজোরে 2 থাপ্পড় মেরে বসলেন শীতলের গালে। এবার শুদ্ধ যেন রাগের মাত্রা হারালো। সে চোখ বন্ধ করে তেড়ে যেতে নিলে আটকে ফেলল রুবাব। তবুও থামল না সে, কঠিন সুরে বলল, যখন তখন গায়ে হাত তুলে কি বোঝাও? মেয়ে তোমার একারই আছে, আর কারো মেয়ে নেই? আর কেউ মেয়েকে শাসন করে না? অহেতুক কথা আসছেই বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? ও, এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোদের পারমিশন নিতে হবে? শাসনেরও লিমিট থাকে। কথা হচ্ছে সবার সাথে। ওর গায়ে হাত তুললে কেন? মেইন কালপিট হচ্ছে আমি। আমাকে মারতে ওকে কেন মারলে? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তোলো তুমি? কি সমস্যা তোমার? আর কতবার বারণ করব তোমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না। আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতা আমার নেই। আমি সরে যাচ্ছি, এবার থেকে যার যা ভালো লাগে করুক। শুদ্ধ রুবাবের থেকে নিজেকে ছাড়িয়ে শিমিনের মুখোমুখি দাঁড়ালো। বুক উঁচিয়ে শীতল চাহনিতে তাকে থমথমে সুরে বলল, তুমি মেইন টপিকে না এসে বারবার পিছলে যাচ্ছ। যা বলার সরাসরি বলো। আমি শুনতে চাই তোমার সমস্যার কথা। বলো, কোন দিক থেকে আমরা অযোগ্য? কি নেই আমাদের? আমরা বাউন্ডুলে, নেশাখোর, মেয়েবাজ, নাকি বেকার? কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতা হিসেবে খুঁজে রেখেছো? বলো কোনটা? আচ্ছা, তারা আমাদের থেকেও হাই লেভেলের? নিশ্চয়তা নিয়েছো তোমার মেয়ে তাদের কাছে ভালো থাকবে? শুদ্ধর কথা যেন শিমিনের গায়ে জ্বালা বাড়িয়ে দিল। উনি দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি ছুঁড়ে বললেন, সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। কেন দেবে না? না দিলে কিসের এত বিরোধিতা? ওকে মানলাও, যাও দিও না কৈফিয়ত। তাহলে মেয়ে দাও। দুদিকেই যদি মুঠো এঁটে রাখো তাহলে তো হবে না। হয় বলো কেন মানবে না, আর নয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙুল তুললে আমরাই বা কেন মানব? আমার সমস্যা তোমরা চৌধুরী বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা সীতারা চৌধুরীর ছেলে। আর প্রধান সমস্যার কথা যদি বলি, তাহলে বলবো যে বাড়ির বউ আমি, সে বাড়ির বউ হবে না আমার মেয়েরা। যদি হয় তো আমি থাকবো না সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামীর সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামীর সংসার। তাহলে সমস্যাটা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? শিমিন আর এ কথা ও কথা বলল না, পাশ কাটিয়ে রুমে চলে গেল। ওনার যাওয়া দেখে শাহাদাত চৌধুরী গেলেন সহধর্মিণীকে বোঝাতে। আজকে শিমিন যেন বোঝার অবস্থায় নেই। উনি আধ ঘন্টার মধ্যে লাগেজ টানতে টানতে বেরিয়ে এলেন। শাহাদাত চৌধুরী কথাও মানতে নারাজ। সীতারা সিরাত পারলেন না ওনাকে বোঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন। সারাফত চৌধুরী শুধু নীরবে তাকিয়ে দেখতে থাকলেন সোনার সংসার ভেঙে যাওয়ার দৃশ্য। শিমিন কী সব ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। কারো কোনো দোষ নেই, কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই। ফলের ঝুড়িতে যখন একটা আম পচে যায় তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচা আমটাই নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। একথা বলে উনি দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। শীতল একছুটে মায়ের কাছে পা আঁকড়ে ধরে বসে পড়ল। শিমিন আজকে পাথর বনে গিয়ে শীতলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাহাদাত চৌধুরী বেরিয়ে এলেন, বেশ দেখে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে স্বর্ণ এবার শীতলকে উঠিয়ে দরজার দিকে এগোতেই সায়ন পথ আটকে দাঁড়ালো। স্বর্ণের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবি না। স্বর্ণ সায়নের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বলল, যাও, বারণ করেছি আমি।
শুনতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে আমরাও সেখানে। ভালোবাসি মানে এই যে বাবা মায়ের সঙ্গ ত্যাগ করব? যদি তাই করতে হয় তাহলে দরকার নেই ভালোবাসার। কথাখানা যেন সায়নের পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার স্বর্ণ তাকে ছেড়ে চলে যাবে? একথা মুখ ফুটে বলছেও, এত বড় স্পর্ধা ওর? সায়ন রাগে দিকশূন্য হয়ে শয়নের গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। তারপর চিৎকার করে বলল, এই বেইমানের বাচ্চা, কি বললি আবার বল, বল বল। আমায় রেখে কোথায় যাবি, কোথায় যাবি তুই? প্রচণ্ড ব্যথায় স্বর্ণের গালের হাড় যেন ভেঙে এলো। রুবাব সাফওয়ান চৌধুরী দ্রুত গিয়ে কোনো মতে তাকে ছাড়া পেতেই স্বর্ণ আর কোনো দিকে না তাকিয়ে বোনের হাত ধরে বেরিয়ে যেতে শীতল খপ করে শুদ্ধর পাঞ্জাবি আঁকড়ে ধরল। হাউমাউ করে কাঁদতে থাকলো করুণ সুরে। শুদ্ধ লালবর্ণ চোখে শুধু তাকিয়ে দেখলো শীতলের কান্নারত মুখ। স্বর্ণ বোনের হাত ছেড়ে টানতেই সায়ন আবার তেড়ে যেতেই গেল স্বর্ণের দিকে। এবার শুদ্ধ সায়নকে আটকে ধরে বলল, যেতে দাও। একথা শুনতেই সায়ন অবাক চোখে তাকালো শুদ্ধের দিকে। আর শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল স্বর্ণের শীতলকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যের দিকে। বোনরা চলে যাচ্ছে দেখে সাম্যসীর জন্য কাঁদতে কাঁদতে ছুটল। সিরাজ, সাফওয়ান, রুবাব শখ দৌড়ে গেল তাদের ফেরাতে। শাহাদাত চৌধুরী কেবলই গাড়ি স্টার্ট করেছেন, হুইল ঘুরাতে দেখে স্বর্ণ আর শীতলও কাঁদতে বেরিয়ে আসতে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটাও যেন ভেঙে খান খান হয়ে গেল। হুইলে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করতেই চোখের তারায় ভাসতে থাকলো বড় ভাইয়ের মুখ, যার ছায়া এতদিন চৌধুরী নিবাসের প্রতিটা সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পরে যেই ভাইয়ের স্নেহে খুঁজে পেয়েছিলেন, আজ সেই ভাইয়ের বুকে যন্ত্রণার ছুরি বসিয়ে চলে যাচ্ছেন স্বার্থপরের মতো। এদিকে সহধর্মিণীকে ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উনি ছাড়া আর কেউ নেই সিমিনের। যারা আসছে তারা সুসময়ের মাসি। এদিন বাড়িতে এমন ঘটনা ঘটেনি যার কারণে সাম্যসৃজন ভয়ে কুঁকড়ে গেছে। তবে যখন বুঝলো তাদের বোনেরা ছেড়ে যাচ্ছে, তখন যেন তাদের হুঁশ ফিরল। হাউমাউ করে কেঁদে সিমিনের আঁচল ধরে বলতে লাগলো, ও ছোট মা, যেও না, তুমি গেলে আমাদের কে টিফিন বানিয়ে দেবে? আম্মুর মারের হাত থেকে কে বাঁচাবে? আমরা কার মার হাতে রান্না খাবো? কথা শুনে সিমিন গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাদের ছোট ছোট মুখে চুমুতে ভরে ধরে সিরাতের বললেন, মেরো না, একটু বুঝিয়ে বলো। সিরাত একটা কথাও বলল না, একরাশ অভিমান নিয়ে তাকিয়ে রইলেন ছোট জায়ের দিকে। তবে না বলেও থাকতে পারলেন না, তাই বলেই ফেললেন, বড় ছেলে দুটোকে একেবারে ভেঙে চুরে ছোট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে ছোট। আজ প্রমাণ করে দিলি রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন হয় না। এই যে আমরা তোর আপন হতে পারিনি। কথা শুনে সিমিন শুধু হাসলো। তারপর রুবাবের মাথায় হাত বুলিয়ে মলিন হেসে গাড়িতে উঠতে গেলে রুবাব ওনার হাতটা আঁকড়ে ধরল। তারপর হাতের উল্টো পিঠ কপালে ঠেকিয়ে কান্না ভেজায় বলল, একটু ভালোবাসা পাই বলেই মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকি। দেশে আর আছি বা কদিন? আমরা তো তোমারই ছেলে, তাই না? আমাদের ভুলগুলো না হয় এবারের মতো মাপ করে দিয়ে কোলে টেনে নাও। খুব ভালো থাকিস আব্বা, আমার দোয়া সব সময় সঙ্গে থাকবে। কথা বলে সবার দিকে একবার তাকে গাড়িতে উঠে বসলেন। স্বর্ণ শীতলও ততক্ষণে উঠে বসেছে। শীতল এখনো দু হাতে মুখখানা ঢেকে হাউমাউ করে কাঁদছে, তার বুক ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে। শুদ্ধকে ছাড়া থাকবে কিভাবে সে? তার বিশুদ্ধ পুরুষটাকে না দেখে বাঁচবেই বা কিভাবে? আজকাল তাকে ছাড়া দমটা যেন আটকে আসে। এদিকে সব বাঁধন ছেড়ে যেতে যখন হবে, শাহাদাত চৌধুরী দেরি করলেন না, নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন। ধীরে ধীরে গাড়িটাও চলতে চলতে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। সেই সঙ্গে খান খান হয়ে গেল তিলে তিলে গড়া চৌধুরী নিবাসের সুখে মোড়া সুখ সাম্রাজ্য।